কতটুকুই বলো তোদের কাছে এক মুখে কতটুকুই বলছি কি অপরূপ মানে রূপের কোনো তুলনা নেই। কি রূপ দৃষ্টান্ত নাই তো কি দিয়ে বুঝাবো। তবে আমার মনে হলো কি জানি রূপ দেখে মনে হলো দর্শন সবাই পাবে। রাধারানী বললে সখী রে সখী রে
বিশাখা বিশাখা তোরা আমার মরণী জন তাই তোদের কাছে বলছি তোরা আমার মরণী জন তাই তোদের কাছে বলছি। রূপ দেখে মনে হলো অচলা চপলা সহিত তাই। চপলা মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায় তার একটি নাম হলো চপলা। তা ও চপলা তো চঞ্চল চমক দিয়ে পালিয়ে যায়। আর যমুনায় জলান্তি গিয়ে দেখলাম একটি অচলা চপলা, একটি অচলা চপলা মানে দেখলাম একটি স্থির বিদ্যুতের মালা। বিদ্যুতের মালা যেমন আঁকা বাঁকা, তেমনি যমুনার কুলে দেখলাম স্থির বিজুরির মালা। স্থির বিজুরির মালা আর তাকে অবলম্বন করে একটি অকলঙ্ক পূর্ণিমার চাঁদ উদয়। আর তাকে অবলম্বন করে একটি পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ভালো করে মনোযোগ দিয়ে দর্শন করতে হবে, নয়ন এবং মন এক করে দর্শন করতে হবে। কি বলছেন? তার মানে গোবিন্দরূপ দর্শন করেছেন রাধারানী। সেই গোবিন্দরূপ কিভাবে বর্ণনা করছেন? গোবিন্দের দেহটা হলো অচলা চপলা, মানে একটা স্থির বিদ্যুতের লতা। জয় রাধা। লতা যেমন আঁকা বাঁকা, আমার গোবিন্দ তেমনি ত্রিভঙ্গ বাঁকা। তা গোবিন্দের বর্ণ তো কালো বর্ণ, তা স্থির বিদ্যুতের লতা বলছে কেন রাধারানী? কালো বর্ণ আবার ঢাকা হয়েছে কি দিয়ে? পীতবর্ণের বসন দিয়ে। পীতবর্ণ মানে হলো বিজুরির বর্ণ। মেঘে গায়ে যে বিদ্যুৎ চমকায় তার বর্ণ গৌর বর্ণ। গোবিন্দের পরিধানের বসন পীতবর্ণ, গৌর বর্ণ। তাই ত্রিভঙ্গ বঙ্কিম ধামে দাঁড়িয়ে আছে, তার দেহটা হলো অচলা চপলা স্থির বিজুরির লতা। আর তাকে অবলম্বন করে একটি অকলঙ্ক পূর্ণ চাঁদ উদিত হয়েছে। লতাকে অবলম্বন করে পূর্ণ চাঁদ উদয় হয়েছে। তার মানে গোবিন্দের মুখমণ্ডল হলো অকলঙ্ক পূর্ণ চাঁদ। বিদায় হরি দর্শন। প্রাকৃত জগতের চাঁদে তো কলঙ্ক আছে, তাই প্রাকৃত জগতের চাঁদের সঙ্গে তুলনা করা যায় না। অচলা চপলা সহিত তাই মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। মৃগাঙ্ক মানে কলঙ্ক, রহিত যে চাঁদে কোনো কলঙ্ক নাই তাকে বলে মৃগাঙ্ক রহিত শশাঙ্ক। জয় রাধে রাধে রাধে। বৈষ্ণব পদাবলী শ্রীরাম বলছেন তারপর রাধে, তারপর কি দেখলি? দেখলাম নাচিছে ময়ূর জলদ করি। ময়ূর নাচিছে, ওই মেঘের উপরে দেখলাম
পুচ্ছ বিস্তার করে মেঘের আদরে পুচ্ছ বিস্তার করে আর দেখলাম কি জানিস মেঘের উপরে ময়ূর পুচ্ছ বিস্তার করে নৃত্য করছে। জয় রাধে। সখীগণ বলছে রাধে তোর মাথায় গোলমাল আছে নাকি? এই মেঘের উপরে ময়ূর নাচে নাকি? আমরা জানি আকাশে মেঘ লাগলে ময়ূরের আনন্দ হয়, তাই পেখম থেকে নাচে, মাটিতে নাচে না ঘরের চালে। আর তুই বলছিস মেঘের উপরে ময়ূর নাচছে, কথা ঠিক করে বল। রাধারানী বলছে সখী রে আমার বর্ণনায় ভুল হতে পারে, আমার বর্ণনায় ভুল হতে পারে। কেন না যে রূপ দেখেছে, যে রূপ দেখেছে তার তো বলার শক্তি নাই, বলার শক্তি আর যে রূপের কথা বলেছে, আর যে রূপের কথা বলেছে তার তো দৃষ্টি শক্তি নয়। জয় রাধে। রূপ দেখেছে আমার নয়ন, রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বাক শক্তি নয়, নয়নের তোমার শক্তি নয়ন দেখতে পায় কিন্তু বলতে তো পারে না। বদন বলছে বটে, বদন বলছে বদন তো নিজে দেখে না, বদন তো নিজে দেখে একজন আর দেখা, একজনের দেখা আর একজনের বলা, আর একজনের বলা। তাই আমার বর্ণনায় ভুল হতে পারে, তাই আমার বর্ণনায় ভুল হতে পারে। সখী সকল ভুল সংশোধন করে যথাযোগ্য ভাবে আস্বাদন করি। তোরা আমার ভুল সংশোধন করে যথাযোগ্য ভাবে আস্বাদন করি। তোমার রাধারানীর কত দৈন বিনম্র ভাব, স্বীকার করছেন আমার ভুল হতে পারে। নয়ন দেখেছে, বদন বলছে, যে দেখেছে তার বলার শক্তি নাই, যে বলছে সে নিজে দেখতে পায় না। নয়ন রূপ দর্শন করি বদনকে যে মতো প্রেরণা যোগাই, যে মতো প্রেরণা যোগাই, নয়নের প্রেরণা অনুসারে বদন রূপের বর্ণন করি। বদন রূপীর বর্ণনা করেছি। তাই ভুল হতে পারে সখী, কিন্তু রাধারানী কি সত্যি ভুল হতে পারে না? যার নাম সুবদনী, যে বদনে সুবল ছাড়া কোমল বলে না। রাধারানী সত্যিই মেঘের উপরে ময়ূরের নাচ দেখেছেন। বলছে ললিতা রে, ললিতা রে, এই প্রাকৃত মেঘের উপরে ময়ূর নাচে না বটে, প্রাকৃত মেঘের উপরে ময়ূর নাচে না বটে, কিন্তু যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে আমি কদমের মূলে যে মেঘ দেখলাম, কদমের
কদম্বের বলে যে কৃষ্ণ মেঘ দেখলাম, যে কৃষ্ণ মেঘ দেখলাম, সেই কৃষ্ণ মেঘের উপরে দেখলাম ময়ূর নৃত্য করে। সেই কৃষ্ণ মেঘের উপরে দেখলাম ময়ূর নাচ। কৃষ্ণের বর্ণ মেঘের বর্ণ, আর কৃষ্ণের মায়ার মাথার উপরে ময়ূর ঘুরছিল, বাতাসে দুলছে। রাধারানী দর্শন করছেন মেঘের উপরে ময়ূরের নৃত্য। ধরুন এ দর্শন সবাই পাবে, পাবে না। রাধারানীর মতো প্রেমিকা না হলে তো পাবে না। আচ্ছা, আর কি দেখলি? আবার দেখলাম বলি এটাও তো অসম্ভব। ভ্রমর চাঁদে গেছে মধু খেতে। রাধারানী বলছেন ভ্রমর চাঁদে গিয়ে পূর্ণ চন্দ্রকে ঘিরে বসেছে মধুর লোভে। জয় রাধে। আপনারা বলুন, চাঁদে কি মধু আছে? নাই। আর ভ্রমরের চাঁদে যাওয়াও অসম্ভব। কিন্তু রাধারানী বলছে সখী রে, সখী রে, যমুনায় জলান্তে গি, যমুনায় জলান্তে আমি যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখিলাম, যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখলাম, সেই পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর। সেই পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর। গোবিন্দের মুখমণ্ডল হলো অকলঙ্ক পূর্ণ চাঁদ, আর সেই পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর। তার মানে গোবিন্দের মাথার যে কুঞ্চিত কেশ, কুঞ্চিত কেশরাজি মুখমণ্ডলকে ঘিরে আছে অসংখ্য ভ্রমর, পূর্ণ চন্দ্রকে ঘিরে বসেছে। কি দর্শন! আবার কৃষ্ণ অঙ্গগন্ধে লুপ্ত হয়ে অসংখ্য ভ্রমর গুনগুন করছে। কি দর্শন! এটা হলো বৈষ্ণব দর্শন। বৈষ্ণবের নয়ন না হলে এই দর্শন মিলবে না। বৈষ্ণবের নয়ন হতে হবে। বৈষ্ণবের মতো প্রেমিক হতে হবে। রাধারানীর মতো প্রেমিকা না হলে এমন দর্শন মিলবে কোথায়? আমি প্রথমে ওই জন্য বলেছি, আমরা যারা এসেছি সবাইকে রাধারানীর চরণের দাসী মনে করতে হবে। রাধারানীর মনের সঙ্গে মনটাকে জুড়ে দিতে হবে। জয় রাধে। যাকে বলে মঞ্জুরি। মঞ্জুরি দাসীর এক নাম মঞ্জুরি। তার মানে রাধারানীর মনের সঙ্গে যারা মন জুড়ে দিয়েছে তারা রাধারানীর মনের কথা সব জানতে পারে। রাধারানীর যে অনুভব
ওই অনুভব তাদের মধ্যে জাগে। রাধারানীর যে দর্শন, ওই দর্শন তারাও পায়। একদিন কুঞ্জভঙ্গ লীলায় রাধারানী দেখছেন গোবিন্দের গলাটা বিমলিন হয়ে গেছে, বিমর্দিত হয়ে গেছে, নূতন হলে ভালো হতো, মাথার ময়ূরগুচ্ছটা একটু নূতন হলে ভালো হতো। সাজাতে গিয়ে মনে মনে ভাবছেন, আর ভাবনার সঙ্গে সঙ্গে এক দাসী বা এক মঞ্জরি নূতন একটা ফুলের মালা আর নূতন একটা ময়ূরগুচ্ছ হাতে করে এনে বলছে, প্রাণেশ্বরী তোমার দাসীর উপহারটুকু গ্রহণ করো। জয় রাধে। বলো, রাধারানী মনে মনে ভাবছিলেন এটা হলে ভালো হয়, কিন্তু মুখে বলেনি। অথচ ওই দাসী তার অন্তরের খবর সব জেনে নিলেন। আমাদের অন্তরের খবর কে জানি গো? মায়েরা বলুন, আমাদের অন্তরের খবর কে জানে? গোবিন্দ, তাই তো? গোবিন্দের অন্তরের খবর কে জানে? রাধারানী। রাধারানীর অন্তরের খবর কে জানে? রাধা মঞ্জরি। ঠিক আছে, রাধারও অন্তর ভাবা দরকার। রাধারানীর অন্তরের খবর আগে থেকে মালা তৈরি করে ময়ূরগুচ্ছ জোগাড় করে বলছে, প্রাণেশ্বরী তোমার দাসীর উপহার গ্রহণ করো। রাধারানী বলছে, সখী তুই আমার মন জেনে সেবা করেছিস। রাধারানী পুরনো মালা খুলে, পুরনো গুচ্ছ খুলে নতুন মালা পরিয়ে দিলে, নতুন গুচ্ছ এঁকে দিলে। এবার বলছে, বাহ, আমার বর্ণনাথকে কি সুন্দর বানিয়েছে। এবার সখীকে দাসীকে বলছেন, আমার কাছে আয়, তুই যেভাবে আমার মনকে সেবা করেছিস তোকে তো পুরস্কার দিতে হয়। কি পুরস্কার দেব? বলিয়ায় রে বলি, তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার পক্ষে আয় রে। মঞ্জরি
রাধারানীর দাসী হতে পারলে সব দেখা যাবে। রাধারানীর দর্শন দাসীর মধ্যে আসবে। একদিন সকালবেলা রূপমঞ্জরী রাধারানীর মঞ্জরীদের মধ্যে শ্রেষ্ঠ, সকল মঞ্জরীর অধ্যক্ষা, তার গালে চুম্বনের দান, তখন রতিমঞ্জরী বলছে, সখী কোন সুখ পাখি তোমার গালে চুম্বন করেছে? কোন সুখ পাখির কাছে গিয়েছিলে? রূপমঞ্জরী বলছে, কই আমি তো কারো কাছে যাই না, কে আমাকে চুম্বন করবে? তখন রাধারানী বলছেন, আমাকে বল। রতিমঞ্জরীকে বলছে, আমাকে বল, তোমার গালে চুম্বনের দাগ দেখতে পাচ্ছিস? রাত্রিবেলায় গোবিন্দ আমার গালে চুম্বন করেছিল, তাই সেই দাগটাই ওর গালে গিয়ে লেগেছে। জয় রাধে। রাধার দাসী মঞ্জরী গোবিন্দের কখনো গোবিন্দকে স্পর্শ করে না। গোবিন্দ আলিঙ্গন করতে চাইলেও, চুম্বন করতে চাইলেও তারা কখনো করতে দেয় না। অথচ চুম্বনের দাগ লাগলো কি করে? রাধারানীর গালে চুম্বন করেছে, তারই প্রতিফলন রূপমঞ্জরীর গালে। বলুন আর কি চাই? মঞ্জরীরা রাধারানীর পরিধেয় বেশভূষা পরিধান করে। রাধারানীর যত বেশভূষা সব দাসী মঞ্জরীদের দিয়ে দেয়। একটু পর দেখলাম অসংখ্য ভ্রমণ পূর্ণচন্দ্রকে ঘিরে বসেছে। আচ্ছা, আর কি দেখবি? রাধে দেখলাম বিকাজ সরজে মিলন ঘটেছে, সখীরা বলছেন অসম্ভব রাধে, চাঁদে পদ্মে কখনো মিলন হয় না। কারণ আকাশে যখন চাঁদ উদিত হয়, চাঁদের ছোটা লাগলে পদ্মের পাপড়ি শুকিয়ে যায়। আর তুই বলছিস চাঁদে পদ্মে মিলন? অসম্ভব। যদি পদ্মের সঙ্গে সূর্যের মিলন করতিস তাহলে মেনে নেওয়া যায়, কারণ সূর্যোদয় হলে পদ্ম প্রস্ফুটিত হয়। কিংবা চাঁদের সঙ্গে কুমুদের যদি তুলনা করতিস, চাঁদ উদিত হলে রাত্রিবেলায় কুমুদ বিকশিত হয়। তুই উল্টা পাল্টা বলছিস চাঁদে আর পদ্মে মিলন। রাধা বললেন, সখীরে সখীরে, প্রাকৃত জগতে চাঁদে পদ্মে মিলন অসম্ভব। প্রাকৃত জগতে চাঁদে পদ্মে মিলন অসম্ভব। কিন্তু যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে আমি যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখলাম, যে অকলঙ্ক
চাঁদের সঙ্গে মিলন ঘটেছে, সেই চাঁদের সঙ্গে মিলন ঘটেছে। তার মানে শ্রী গোবিন্দের মুখমণ্ডল হলো পূর্ণচন্দ্র আর হস্ত হলো পদ্ম, চরণ পদ্ম, হস্ত পদ্ম, চাঁদের হস্তে মিলন। আচ্ছা, আর কি দেখলি? আবার দেখলাম মেঘের গর্জে ঢালিছে মধু, মেঘের গর্জে ঢালিছে মধু ঢালিছে দেখলাম মধু ঢালিছে, ওই নবীনের গর্জনে মধু ঢালিছে। মেঘের গর্জনে মধু ঢালে। গো মায়েরা বলুন, মেঘের গর্জন হলে মধু বরিশাদ হয়, মেঘের গর্জন হলে বজ্রপাত হয়। আর রাধারানী বলছে মেঘের গর্জনে মধু ঢালছে। প্রাকৃত জগতের মেঘে গর্জন করলে বজ্রপাত হয়। আর যমুনার কুলে যে নবীন মেঘ দেখলাম, কৃষ্ণ মেঘ, সেই মেঘ যখন গর্জন করছে, মেঘের গর্জন কি গো? মুরলীর ধ্বনি। মুরলীর ধ্বনি হলো কৃষ্ণ মেঘের গর্জন। মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গর্জনে ঢালিছে মধু। সেই কৃষ্ণ মেঘের যে গর্জন, সেই গর্জনে যে মধু পরিশন হচ্ছে, এই মধুর আস্বাদন কি সবাই পাবে? হবে না। যেমন এখানে হরিনামের ধ্বনি হচ্ছে, কীর্তন হচ্ছে, সবার কানে কি ভালো লাগছে? অনেকের কানে গর্জন, মানে গর্জন হচ্ছে, গর্জন গর্জন। যশোদার শোনায় বেনু ননীদে মা বলি, নদীতে মা বেনু বাজাচ্ছে তো, মা যশোমতী বেনুর শব্দে শুনতে পাচ্ছে আমার গোপাল যেন ক্ষুধা লেগেছে, আমার কাছে ননী চাইছে। আর হইল কোঠের বেলা শুনোই রাখালে, হইল কোঠের বেলা শুনোই রাখালে। রাখালগণ শুনছেন গোষ্ঠীর বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি গোষ্ঠী যেতে হবে, কানে কানে ডাকছে। আর কি? পিতা নন্দ শোনেবেন আনিয়াছি বাধা, আনিয়াছি বাধা। গোপাল বেরো বাজাচ্ছে, আর পিতানন্দ শুনতে পাচ্ছে যে আমার গোপাল যেন বলছে, বাবা আমি তোমার জন্য তোমার পায়ের বাধা মাথায় করে নিয়ে এসেছি। দেখো, যার যেমন প্রেম সে তেমন শুনছে। পিতানন্দ শোনেবেন আনিয়াছি বাধা, আনিয়াছি বাধা। ব্রজগোপী শোনে বাঁশি বলে রাধা রাধা, বলে রাধা রাধা। আর জটিলা কুটিলা শোনে পবন খেপিল, পবন আর যারা জগতে জটিলা কুটিলা তারা শুনছে পবন খেপে গেছে, ঘূর্ণিঝড় আরম্ভ হয়েছে। জয় রাধে। এই জন্যে নবীন মেঘের গর্জন
সেই গর্জনে যে মধু বরিশন হচ্ছে, সে মধুর আস্বাদন পেতে গেলে সেরকম কর্ম চাই। আচ্ছা, তারপর কি রাধে সত্য জিজ্ঞেস করছেন, যথা মেঘ তথা নবহে বাড়ি হইলে আর করো কহিতে নারী যথা মেঘ তথা নবহে বাড়ি আর করো কহিতে নারী যথবে তথা নবহে বাড়ি। বলছে রাধে রাধে, আর কহিতে নারী যথা মেঘ তথা নবহে বাড়ি। কহিতে নারী যথা মেঘ তথা নবহে বাড়ি। সেই মেঘের আরেকটি চরিত্র কি জানি, স্বভাব কি জানি, ওই মেঘ যেখানে লাগে যেখানে লাগে সেখানে বরিশাল হয় না। যেখানে লাগে সেখানে বরিশাল হয় না। এই প্রাকৃত জগতের মেঘ যেখানে লাগে সেখানে বরিশাল হয় না, আর এই কৃষ্ণ মেঘ এক জায়গায় লাগে আর অন্য জায়গায় বরিশাল হয়। জয় রাধে। কোথায় লাগে গো? এখানে। আর বরিশাল হয় এইখানে। হৃদি মাঝে প্রবেশ করি নয়নের পথে ঢালাই হৃদি মাঝে প্রবেশ করি নয়নের পথে আলোয় বাড়ি।
বাড়ি তোরা কথা দিদি মাঝে মেঘ প্রবেশ করি নয়নের পথে খেলায় রায়। আরে কৃষ্ণ মেঘ দেখি না সখী, ওই কৃষ্ণ মেঘ দেখে আমার একটু স্বাদ লেগেছে। কি স্বাদ বলবো? মোর মনে লয় বিজয়ী হয়ে জড়াই থাকিও মেঘের গায়ে, মনে হয় বিজুরি খোঁজে জড়াই থাকিও মেঘেতে বিজয়ী হয়ে চড়াইয়ে থাকিও মেঘেতে গিয়ে বাসনা জাগে রে, বাসনা জাগে বাসনা জাগে রে, কৃষ্ণ মেঘের গায়ে জড়াইয়ে থাকি বড় বাসনা জাগে রে। কৃষ্ণ মেঘের গায়ে জড়ায়ে থাকি বিজুরি মালা হয়ে মেঘের গায়ে জড়ায়ে থাকি বিজুরি মালা হয়ে বিধাতা যদি আমায় একটি স্থির বিজুরির মালা করে দিত, তাহলে কৃষ্ণ মেঘের গাড়ি আমি জনমের মতো জড়াই থাকতাম। কৃষ্ণ মেঘের গায়ে আমি জনমের মতো জড়ায়ে থাকতাম। কিন্তু বিধি কি আমার স্বাদ পূর্ণ করবে রে? মহাজন বলছে, রাধে তুমি কৃষ্ণের সকল স্বাদ পূর্ণ করো, তোমার স্বাদ অপূর্ণ থাকতে পারে? অবশ্যই পূর্ণ হবে। রাশি রাশি গিয়ে স্বাদ পূর্ণ হবে, মেঘের গায়ে জড়াবে। তবে বৃন্দাবনে বারবার জড়াবে আর আমার ছাড়াছাড়ি হবে। কিন্তু নবদ্বীপ গিয়ে তুমি এমন ভাবে জড়াবে মেঘের গায়ে আর ছাড়াছাড়ি হবে না। ছাড়াছাড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না, ছাড়াছাড়ি হবে না, একাত্ম হয়ে যাবে, ছাড়াছাড়ি হবে না। একাত্ম হয়ে যাবে, দুই অঙ্গ মিলিত হয়ে একাত্ম হয়ে যাবে, একাত্ম হয়ে যাবে, একাত্ম হয়ে যাবে, ছাড়াছাড়ি হবে না। নবদ্বীপকে এমন ভাবে মেঘের গায়ে জড়াবে একাকার হয়ে যাবে, মেঘ বিজুরি জড়াজড়ি করে একাকার হয়ে যাবে, গৌরাঙ্গ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হবে। অলোক বয়সে